আগামীকাল মহালয়া, তার আগে আজকে বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আর শারদোৎসবের সূচনা করতে গিয়ে ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছেন তিনি। বাংলায় কথা বললেই অত্যাচার করতে হবে, সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে। মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, কে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসূচ থেকে মুক্তি পান। ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। বারবার বলছি, যারা মেরুকরণ বিভাজনের রাজনীতি বিশ্বাস করে তাদের বক্তব্য এরকম হবে। আমরা ঐক্যের কথা বলি, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। সেই জন্য সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে বাংলার একটা বিউটি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে যে দুর্গাপূজা আসছে, কালকে তার মহালয়া রাত্রি কাটলেই। সেই দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ পূজা থেকে আজকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববন্দিত হয়েছে এই পুজো। স্বাভাবিকভাবে আমরা গর্বিত যে বাংলায় এই দীর্ঘদিন ধরে যে পুজোটা মহালয়া থেকে শুরু হয় এবং শেষ হবে দশমীর কার্নিভাল দিয়ে শেষ হয়। তো স্বাভাবিকভাবে আমরা বারবার বলছি, আমরা বাঙালিরা যেখানে যেখানে অন্য রাজ্যে আছেন, এই যে ডবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি, আমরা তো হিন্দি ভাষীও তো আমাদের এখানে আছে, বিহারি, গুজরাটি, মারাঠি সবাই আছে। আমরা সবাইকে নিয়ে চলে এসেছি এখানে। আমরা কোনোদিন এই যে চেতলার পুজো যেটা হবে, সেখানে তো পুজো যিনি করেন তিনি, আমি যতদূর সম্ভব জানি, ফিরহাদ হাকিম। তো স্বাভাবিকভাবে আমরা তো এই জিনিস দেখে এসেছি। আজকে কেন এই ধরনের হিজাব, এটা ওটা সেটা, এই যে ভাগ করা, মেরুকরণ, আমি অনুরোধ করব আপনারা রাজনৈতিকভাবে লড়াই করুন, ধর্মীয়করণ করবেন না। তাতে কি হবে, আমাদের যে সর্বধর্ম সমন্বয়ের যে একটা মানে আত্মিক সম্পর্ক বাংলায় আমরা নিয়ে এতদিন চলে এসেছি, কোথাও যেন বিজেপি সেটা ভাঙতে চায়, বিভেদ করতে চায়। এই বিভেদটাকেই বলছেন যে বিজেপি মেরুকরণ করতে চায়, মেরুকরণের রাজনীতি করে, বিজেপি ভাঙতে চায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে, তার সেটাকে গুরুত্ব দিতে হবে। সবাই যদি একসঙ্গে না থাকে, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে দেশ ভাগ হয়ে যাবে। দেখুন, তৃণমূল কংগ্রেস এটা এত মহান দল, আমি খারাপ কথা সত্যিই বলতে চাই না। আজকে এত মহান দল যে পাড়ার দোকানে বানানো পেড়া প্যাকেট করে আপনাদের বাড়িতে পাঠিয়ে ওটাকে মহাপ্রসাদ বলে চালিয়েছে এবং হিন্দু ধর্মের বিশাল সম্মান ওটা জানিয়েছে, ভাবে আমাদেরকে মেনে নিতে হবে। জয় শ্রীরামকে গালাগালি বলেছেন মহামান্য মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মের কত বড় সম্মান বাড়িয়েছেন বলুন তো, এটা তো আমাদের মেনে নিতে হবে। ঈদের একটা মঞ্চ থেকে বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, কোট অ্যান্ড কোট, মাননীয় মুখ্যমন্ত্রী। এতে আমাদের কত সম্মান বৃদ্ধি হয়েছে বলুন তো। সেসব ছেড়ে দিন, চণ্ডীপাঠ নিজের মতো করে করেছেন, চণ্ডীপাঠের লাইনও নতুন লিখে দিয়েছেন, অসাধারণ হিন্দু ধর্মের প্রতি সম্মান দেখিয়েছেন। আর আজকে আমরা দেখছি পিতৃপক্ষে কি সুন্দর পুজো উদ্বোধন করছেন। আমি গ্যারেন্টি সহকারে বলছি, পরের বছরের পুজোগুলো এরপরে দেখবেন পয়লা বৈশাখে উদ্বোধন করবে। কেন বলুন তো? কারণ পরের বছর
এরা ভোটে হারবে, মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না, আর উদ্বোধনও করা যাওয়া হবে না, তাই পয়লা বৈশাখে করবে। আমি বলছি এই ধরনের হিন্দু ধর্ম নিয়ে চিনিমিনি খেলা, এই সেম সাহসটা অন্য কোনো ধর্ম নিয়ে দেখাতে পারবে তো তৃণমূল? তখন তো মাথায় এই পড়ে, মাথায় সেই পড়ে, এই দেখে সেই দেখে তারপরে অভ্রর সাথে কোনো বিতর্কে যেতে চাই না। অভ্র যে কথাগুলো বলছে, বাংলার বাঙালিরা, হিন্দুরা এবং অন্য সম্প্রদায়েরা, আমার মুখ্যমন্ত্রী বলে কোরআন, কোরআন, বেদ, বেদান্ত, জেন্ডা বেস্তা ত্রিপিটক, সকলকে নিয়ে সকল ধর্ম সমন্বয়। আর এরা করছে কি হিন্দু মুসলমান, হিন্দু কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, কোন ড্রেস পরবে, তাদেরকে সেইভাবে চিহ্নিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী করেন কোন ড্রেসে। আমি আবারও বলছি, একটা যখন নেতা বা নেত্রী, এই রাজনৈতিক চাপানোতরের মাঝখানে আমি আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষ, তিনি আজকে কি বললেন এই প্রসঙ্গে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করছেন, মণ্ডপ উদ্বোধন করছেন, উৎসব উদ্বোধন করছেন, পুজো উদ্বোধন করছেন না। এবং ষষ্ঠীর বোধনের আগে, আচ্ছা এবার যদি উল্টো দিক থেকে বলি, আপনি জানেন কোন পাঁজির মতে কোথায় কোথায় দুর্গা পুজো শুরু হয়ে গেছে? এখন আপনি পুরুলিয়ায় যান, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, রাজবাড়িতে শুরু হয়েছে। তো তারা তো একটা ইয়েতে দেখছে, কোনো না কোনো পঞ্জিকার মতে তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাদের 16 দিন ধরে চলবে। তো সুতরাং শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলা মায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন না। অর্থাৎ আজকে পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বাঙালি অস্মিতায় শান দিচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের ওপর আস্থায় আঘাত হানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস দা, এটা আসলে সম্পূর্ণভাবে একটা রাজনীতির চর্চা। এই যে কারণ ভারতবর্ষে ছট পুজো ছিল, গণেশ পুজো ছিল, ঈদ, মহরম, রাজ্যে দুর্গাপুজো ছিল, এখনও আছে, কালী পুজো ছিল, আছে। কিন্তু কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে, রাজ্যে তার রাজনীতির চর্চার ডোমেনের মধ্যে ধর্ম, ভাষা নিয়ে চর্চা করতো না। কারণ যে রাজনীতির চর্চাটা এখানে জোর করে লাগু করার চেষ্টা করা হচ্ছে, সেই চর্চার মধ্যে যেন কখনো এই সময়কালে রাজ্য এবং দেশে যে রেকর্ড বেকার তৈরি হচ্ছে, এই সময়কালে গরিব এবং বড়লোকের মধ্যে যে বৈষম্য বাড়ছে, এই সময়কালে যে শিল্পে বিনিয়োগটা কমে যাচ্ছে, এই সময়কালে এই রাজ্যে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এই রাজ্যে যে শিল্পে ধাপে ধাপে যে পরিমাণ বিনিয়োগ শুধু কমছে তা নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যাও ধাপে ধাপে কমে যাচ্ছে। একটা রাজ্যে শিক্ষা থেকে শুরু করে বিনিয়োগ, শিল্প থেকে শুরু করে অর্থনীতির প্রত্যেকটা সূচক যদি ধাপে ধাপে কমে, তাহলে এই রাজ্যে যে দুর্গাপুজো চিরকাল ছিল, আছে, থাকবে, তাকে নিয়ে রাজনীতি করবার দরকার হতো না। একই রকম হিন্দু, মুসলমান, সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষে তাদের নিজেদের বোধ, বিশ্বাস, ধর্ম নিয়ে সবসময়ের জন্য তারা আনন্দ করে এবং উৎসব করে। প্রশ্ন হচ্ছে এটাকে রাজনীতির বিষয় করাটা, তীব্রভাবে চর্চা করার বিষয়টা, কারণ হচ্ছে মূল শাসনের কালে যে চূড়ান্তভাবে ফেইলিয়ার, সমস্ত ক্ষেত্রে ফেইলিয়ার, অর্থাৎ ব্যর্থতা ঢাকতেই পুজো নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি একটা কথা বলি, ধর্ম যে যার উৎসব সবার। আমি আবার বলছি, দেবাশিস দ্বারা ধর্ম নিয়ে, পুজো নিয়ে কথা না বলাই ভালো। একমাত্র রাজনৈতিক দল যারা ধর্ম এইসব কিছু মানে না। আমি মূল কথা হচ্ছে যে রাজনীতির আলোচনার মধ্যে আজকে বাংলা এত শিক্ষা, এত দীক্ষার কথা বলছে, আপনারা বলবেন কেন? এত কিছু বলছেন, আপনারা বলুন। আজকে কেন্দ্র সরকারের যে বঞ্চনা, আজকে 1,71,000 কোটি টাকা যে বাংলা পাওনা আপনারা বলুন কেন্দ্র সরকার। সবাই মিলে কথা বলে শোনা যাচ্ছে না। আমার প্রশ্ন মূলত স্যারের কাছে। স্যার বামপন্থী একজন ব্যক্তি, বামপন্থী দল করেন, স্যার নিশ্চয়ই জানেন কেরালা সরকারের অধীনে। দাঁড়ান, শেষ করেনি, আপনি উত্তর নিশ্চয়ই দেবেন। আপনাকেই তো প্রশ্ন। না, এটা ভুল রেফারেন্স হচ্ছে। দেবস্বম বোর্ড রয়েছে এবং দেবস্বম মিনিস্ট্রি রয়েছে।
দেবস্বম বোর্ডগুলো আন্ডার দেবস্বম মিনিস্ট্রি, এদের কাজ হচ্ছে যে 3000-এর ওপর হিন্দু মন্দির আছে, সেখান থেকে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি লেভি করে। আমার বক্তব্য হচ্ছে এত বড় ধর্মনিরপেক্ষ, তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যেই বুঝতেই পারছেন ধর্ম নিয়ে রাজনৈতিক চাপানোতরের মাঝখানে এর মধ্যে আপনাদের সামনে রাখবো নন্দকুমারের বিধায়ক, তিনি এক ফরমান দিয়েছেন, অনুদানের টাকা নিলে মণ্ডপে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি। পুলিশের সামনেই ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক, মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে কার্যত দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, আমি যদি মনে করি লোকাল এরিয়ায় যেমন এই ক্লাবের মধ্যে অভিযোগ আছে, আমি যে অবজেকশন করি আমরা টাকা পাবো না, ন্যূনতম সৌজন্য বোধটুকু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য, তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা, এটা আপনারা কেউ করেননি। কেন করেননি আপনারা কেউ বলুন তো? টাকা নেব না কেউ বলবেন? তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কোনটা বল কেন? কিসের দিকা? তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন, তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে? কিসের কথা আপনাদের? কেন করেন না? আমাকে ওসি সাহেব কেন বলছেন? আমি যে ক্লাব আমাকে ভালোবাসে, যারা করে তাদের সঙ্গে আমি আছি, যারা করে না আমি তাদের সঙ্গে নেই। আমি কিন্তু বাইরে নিয়ে ৬৬টা কাজকে আমি যাবো, আমি দেখবো তারা মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়েছে, তারা আগামী বছর আমি দেখবো। শৈলেন্দা, আপনি নিশ্চয়ই খেয়াল করলেন যে পুলিশ পাশে বসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে মঞ্চের দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেবেন। কেন না, সরকার অনুদান দিয়েছে ক্লাবগুলোকে, সরকার পুজো কমিটিগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, তাই মুখ্যমন্ত্রীর ছবি রাখতেই হবে। না, পুলিশের তো কিছু করার নেই, মানে পুলিশ মন্ত্রীর জন্য তদবির করছে, তা পুলিশের ক্ষমতা আছে এর প্রতিবাদ করার? পুলিশ মন্ত্রীর জন্য সে রেকমেন্ড করছে, রেকমেন্ড খালি না, নির্দেশ জারি করছে, ফরমান জারি করছে, মানে আর কি দেখবে বলতো? এই পিতৃপক্ষে তোমার পুজো উদ্বোধন করা না করে সেটাকে দেখাচ্ছে শাসক দলের যারা মুখপাত্র, তারা বলছে এই উৎসবটাকে উদ্বোধন করছে, মানে মাকে উদ্বোধন করছে না। তাহলে এগুলো লোক দেখানো, ধর্ম বলো, জাত বলো, পাত বলো, সব কিছুর মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। আর বাঙালি অস্মিতার গল্প আর বাঙালি গর্বের গল্প, সেগুলোর পেছনেও রাজনীতি রয়েছে, তার পেছনেও চরম রাজনীতি রয়েছে। বাঙালির জন্য কার কি কত দরদ আর কার কি কত চিন্তা আর ভাবনা কতটা কোন দিকে গেছে, ভোট ব্যাংক ছাড়া, রাজনীতি ছাড়া এর মধ্যে অন্য কৌশল আছে বলে আমি মনে করি না। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, এটা তো সরকারি অনুদান, সরকারের টাকা, সরকার কোথায় টাকা দেবে না দেবে তিনি নির্দিষ্ট জায়গায় গিয়ে অভিযোগ জানাতে পারতেন, তিনি কিভাবে হুমকি দিতে পারেন? না না, এটা তো উনি বিধায়ক একজন ব্যক্তিগত ওনার মত বলেইছেন, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সুর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি, এটা তো দিল্লির মুখ্যমন্ত্রী বলে দেয়নি, দিল্লির মুখ্যমন্ত্রী তো বলে দেয়নি যে প্রতিটা মঞ্চে মোদির ছবি রাখতে হবে, একজন মুখ্যমন্ত্রী বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সরকারের, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তো বলেনি, একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি মনে করেন এই বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছাতে মমতা, সেটা নিন্দা করা দম আছে, দম আছে, দম আছে, বলতেই পারেন তৃণমূলের বাবার টাকা, এটা তৃণমূলের বাবার টাকা, আবার কি আবার কি ডাকাতি টাকা, তৃণমূলের বাবার টাকা, দিল্লির বাবার টাকা, সবাই নিশ্চয়ই এই পোস্টটি দেখছেন এবং ব্যানারটি দেখছেন, নন্দকুমার থানার ব্যবস্থাপনায় সরকারি অনুদানের এই অনুষ্ঠান। সেখানে শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে বলেছেন অনুদানের টাকা কারো ব্যক্তিগত নয়, জনগণের করের টাকা। আর এই বিতর্কের মুখে পড়ে কি সাফাই দিয়েছেন নন্দকুমারের বিধায়ক, দেখুন। যদি কেন্দ্রীয় প্রকল্প, কোনো রাজ্যের প্রকল্প, কোনো উন্নয়ন, কোনো অনুদানে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে,
অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ছবি থাকতে পারে, মমতা ব্যানার্জির ছবি থাকবে না কেন? তিনি তো মানব ধর্ম পালন করছেন, মানব সেবা করছেন। তাহলে তাকে শুভেচ্ছা জানিয়ে, তার দীর্ঘায়ু কামনা করে তার ছবি, তার প্রকল্পগুলো জনসাধারণের উদ্দেশ্যে রাখা উচিত। প্রধানমন্ত্রীর ছবি থাকলে কেন মুখ্যমন্ত্রীর ছবি নয় বলছেন তো তৃণমূল বিধায়ক? মানুষের কথার উত্তর দেওয়া যায়, পাঠা ছাগলদের কথার উত্তর দেওয়ার ব্যক্তিগত আক্রমণে ভেবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন কথার উত্তর দেওয়া না, হিন্দু ধর্মে এই সব অধিকার আপনার নেই, আপনার নেই। তৃণমূলের পাঁচাটা লোক, তৃণমূলের পাঁচাটা লোক আমাকে বলতে দিন কথা। ব্যক্তিগত আক্রমণ না, তুমি বললে আমি তোমাকে অ্যালাউ করবো না। আমি বলবো, প্লিজ বলো। আমরা প্রত্যেকে যেন ভাষার ক্ষেত্রে সচেতন থাকি। আমি বলছি, দেখুন, সরকারি প্রকল্প আর পুজো দুটো এক না। আর দ্বিতীয়ত, এটা তৃণমূলের বাপের টাকা নয়। আর তৃতীয়ত, যদি এটা সরকারি প্রকল্পের সঙ্গে গুলিয়ে ছাগল, তাহলে আমি বলবো ইমাম ভাতা যখন দেয় তখন বলেছে ইমামরা যে স্যান্ডো গেঞ্জি পরে, সেই স্যান্ডো গেঞ্জিতে এই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। আমি বলছি আপনি অভ্রকে যত বোঝাবেন, অভ্রকে দিয়ে যত বলাবেন, বিজেপির কিন্তু ডাউনফল থিওরি চলছে। আমি মনে করি এই ধরনের বক্তাকে দিয়ে বিজেপি যদি বলায়, বিজেপি কোনোদিন বিজেপি হতে পারবে না। কারণ এরা ধর্মীয় মেরুকরণ পছন্দ করে, এরা হিন্দু মুসলমান করে। বাংলায় না, অভ্র ভুলে যেও না তুমি। পুলিশের সামনে ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক যে অনুদানের টাকা নিলে মণ্ডপে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি, না হলে কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করে বলছেন অনুদানের টাকা কারো ব্যক্তিগত নয়, জনগণের করের টাকা। দেখুন কি বলেছেন। ওর বাপের টাকা, ওটা ওর বাপের টাকা। বলছে আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না, ওটা কি ওর বাপের টাকা নাকি সরকারের টাকা? সরকার ধার করছে, দিচ্ছে। আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় 19,000 টাকা, এখন মমতার সময় 70,000 টাকা মাথা পিছু ঋণ। পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ। আমরা এই রেশন নিয়ে আসে 82 কোটি মানুষ পায় দেশে। পশ্চিমবঙ্গে 7 কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে। আমরা বলি নাকি যে বিজেপির রেশন ভোট না দিলে কেড়ে নেব? যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ওর কেন্দ্রে 10-12 হাজার ডেফিসিট আছে লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলির লিড আছে। ও যদি টিকিট দেয় ওকে 25,000 ভোটে হারাবো নন্দকুমারে। ও নিজেই প্রাক্তন হবে। আসলে ঘটনা হচ্ছে যে এই সময়ে শুভেন্দুবাবু বললেন বলে বলছি না যে ধারের পরিমাণ রেকর্ড হয়েছে। আচ্ছা, দুর্গাপুজো ছিল না আমাদের রাজ্যে, মানে নতুন করে রাজকোষ থেকে, যেখানে দেউলিয়া হয়ে গেছে সরকার, রাজকোষ থেকে টাকা পুজোতে দেওয়া হচ্ছে, এটা একটা দিক। আবার বিধায়করা মঞ্চে দাঁড়িয়ে বলছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ওখানে থাকতে হবে। এটা একেবারে একটা রাজনীতির সংস্কৃতি, যেখানে রাজকোষ ব্যবহার করে ধর্মকে, পুজোকে কুৎসিতভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশ্নটা তো একদম এই জায়গায় যে কেন্দ্রের প্রকল্পে মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তার ছবি যেভাবে রাজনীতির উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে, রাজ্যেও ঠিক একই রকমভাবে সরকারের রাজকোষে, সরকারের প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যবহার করা হচ্ছে। এগুলো তো রাজনীতির বিষয়বস্তু না। প্রকল্প মানে বুঝতে হবে রাজকোষের টাকা, মানুষের টাকা, সে টাকা মানুষের জন্য ব্যবহার হবে। সাময়িকভাবে 5 বছরের দায়িত্বে মানুষের ভোটে কেউ জিতবে, তিনি শাসনের দায়িত্বে থাকবেন। কখনো রাজনৈতিক প্রচারটাকে রাজকোষ ব্যবহার করে রাজনৈতিক দলের প্রচার, এই যে সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতি, যেভাবে কেন্দ্রে রেকর্ড ধার করে দেখা যাচ্ছে, একই রকমভাবে রাজ্যেও রেকর্ড ধার করে একই রাজনীতির সংস্কৃতি দেখা যাচ্ছে। এর মধ্যে মানুষ হারিয়ে যাচ্ছে, মানুষের সমস্যা হারিয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে রাজকোষ এবং রাজনীতি তাকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আসলে যে ক্ষতি হচ্ছে সেটা শুধু রাজনীতির ক্ষতি নয়, সমাজের ক্ষতি হচ্ছে। এবং এই রাজনীতি
কখনোই দীর্ঘকালে সাস্টেইন করতে পারে না। এটা সাময়িকভাবে কুৎসিতভাবে রাজকোষ ব্যবহার। দেবাশিস দা যদি সত্যটা স্বীকার করেন, তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক দল নয়, এখন বাংলার মানুষের দল, মানুষের সমর্থনে মানুষের দল হয়ে গেছে, যেখানে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে সবুজসাথী থেকে শুরু করে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার যদি মানুষের বাই দ্য পিপল চৌত্রিশ বছরের সরকার শূন্য, এদেরকে বেশি সময় দিচ্ছে এইটাই তো গণতন্ত্র। আজকে 2011-তে 134 বছরের জগন্নাথ চলিয়ে দিয়ে এলো। 2016 সমিতা দেখে নেওয়ার দায়িত্ব কি বিধায়কের? সমিতা প্রশ্নটা শুনুন। মানুষের অভিযোগ করার জন্য বসে আছে। দীর্ঘ 34-এর পরে কেন শূন্য হলে, কেন মানুষকে বুঝতে পারেন না? শোনা যাচ্ছে না। সলিলদার কাছে আসবো। আমি ঝগড়াঝাটি করতে চাইছি না, অনেক ঝগড়াঝাটি হলো। আমার একটা ছোট্ট প্রশ্ন, হজ হাউস বলে একটা হজ হাউস আছে, আপনি জানেন তো? একটা বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিয়েছে, তাই তো? সেটা সরকারি কোষাগারের টাকায় বানিয়েছে। ওখানে 120 ফুট বাই 120 ফুট মুখ্যমন্ত্রীর মুখটা লাগাতে আপনাদের কি অসুবিধা ছিল? ওটা তো সরকারি টাকা, ওটা তো তৃণমূলের গভর্নমেন্ট টাকা, ওটা তো জনগণের টাকা। তার মানে করতে পারি, আমরা জগন্নাথ মন্দির করতে পারি, কিন্তু আমরা জগন্নাথ মন্দিরকে দেখিয়ে ভোট না মন্দিরের মতন চাই। আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না। পুজোর অনুদানে টাকা দিয়েছে সরকার, সেটা দেখার দায়িত্ব কি বিধায়কের? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। দেখুন, এই নিয়ে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো পুরুলিয়া স্টেশন কর্মীদের আন্দোলন ঘিরে কিভাবে রণক্ষেত্র হয়ে উঠল। দেবস্মিতা, একদম পাপিয়া, যে কথা তুমি বলছিলে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন, সেই আন্দোলনে পুরুলিয়ার কোটশিলা স্টেশন যেটা একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, সেই ছবি আপনাদের সামনে রাখবো। পুলিশ বাধা দিতে গেলে সেখানে তুলকালাম বাঁধে, একের পর এক পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে আন্দোলনকারীরা, এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাস ছুড়তে হয়। এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবি, সেই দাবিতেই কর্মী সমাজের আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার কোটশিলা স্টেশন। পালাও, সামনে থেকে পালাও, সামনে থেকে পালাও। একদিকে কর্মীরা তারা ইট ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে, একেবারে মুহুর্মুহু ইট ছুটতে থাকে, এবং অন্যদিকে পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে সেখানে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এ নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, কর্মীদের এই আন্দোলন তার নতুন নয়, তাদের যে দাবি সেই দাবিকে সামনে রেখে এভাবে তারা আন্দোলন করছে। আমরা জানি রাজ্য এবং সড়ক অবরোধ করা হয়েছে, তাদের মূলত দাবিটা ঠিক কি? দেখো, মূলত দাবি তিনটে এবং এটা দীর্ঘদিনের দাবি। তাদের বক্তব্য যে কর্মী সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতির মধ্যে আওতায় আনতে হবে, এবং মূল যে বিষয় সেটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
এই কুর্মী সম্প্রদায়কে তপশালী উপজাতি ভুক্তদের আওতায় আনা এবং সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। আর তার সাথে কুরবানি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ভাষার স্বীকৃতি, ধর্মের স্বীকৃতি এবং উপজাতিকে যে সংরক্ষণের আওতায় আনা সেই স্বীকৃতি, এই 3টে সাংবিধানিক স্বীকৃতি তারা চাইছেন দীর্ঘদিন ধরে। এবং এই আন্দোলন বারবার দফায় দফায় হয়েছে, কেন্দ্রের তরফে রাজ্যের তরফে আশ্বাস এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিগুলো সম্পূর্ণভাবে পূরণ হয়নি এবং তার জন্যই আবার আন্দোলন। এবং রেল রোকো এইটা কুর্মী সম্প্রদায়ের মানুষের আন্দোলনের একটা বলতে পারো চিরাচরিত ধারা। তারা সবসময় এই রেল রোকো আন্দোলনের পথে আগেও গিয়েছেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ চলেছে এবং আরপিএফ অর্থাৎ রেল পুলিশ, রাজ্য রেল পুলিশ এবং এমনি স্থানীয় পুলিশ, তাদের হস্তক্ষেপে অনেক সময় সমস্যা মিটেছে, অনেক সময় মেটেনি। আজকেও সেখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। প্রথমে কিন্তু পুরুলিয়ায় গণ্ডগোল ছিল না, আচমকা যখন স্টেশন ঘেরাও হয় তারপরে পুলিশ বাধা দিতে গেলে তখনই কিন্তু যারা রেল রোকো করছিলেন কুর্মী সম্প্রদায়ের মানুষজন, আন্দোলনকারী, তাদের সঙ্গে পুলিশের, রেল পুলিশের বাদানুবাদ, ধস্তাধস্তি এবং তারপরে একটা সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেটা দীর্ঘক্ষণ ধরে চলে। প্রচুর ট্রেন আজকে আদ্রা, পুরুলিয়া এই সব অঞ্চলে বাতিল হয়েছে এবং পুরুলিয়া ঝাড়খণ্ডের সীমানাবর্তী, ঝাড়খণ্ডেও কুর্মী সম্প্রদায়ের অত্যন্ত প্রভাব রয়েছে। ফলে ওই জায়গায় তারা আন্দোলনটাকে বারবার করেন এবং বারবার এই রেল রোকো আন্দোলন হয় এবং সেটাকে প্রতিহত করতে গিয়ে কিন্তু এই সংঘর্ষের পরিস্থিতি আগেও হয়েছে, আজকেও হলো। এখন দেখার বিষয় এটার স্থায়ী সমাধান কিভাবে হবে। সেটা এক এবং একমাত্র কেন্দ্র রাজ্য উভয় পক্ষ যদি এই কুর্মী সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বসে স্থায়ী সমাধান সূত্র তাদের দিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ হয়, তবেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। একদম রাজর্ষি, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরুলিয়ার কোটশিলা স্টেশনের ছবি আপনাদের সামনে আরো একবার রাখবো। ঠিক যেরকম বলছিলাম, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই পুরুলিয়ার কোটশিলা স্টেশন। আন্দোলনকারীরা তারা একদিক থেকে যেভাবে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে, অন্যদিকে পুলিশ সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গোটা স্টেশনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের, যাদের পদবী মাহাতো, যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মী গ্রামগুলোতে এক্সিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে, রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে থাকা মানুষ, ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার।
রাখবো, গতকালই এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে যে শান্তিপূর্ণ আন্দোলনে কি বলেছিলেন তিনি শুনুন। কোনো রকম ডিসরাপশন অফ এসেনশিয়াল সার্ভিসেস, মেডিকেল এমার্জেন্সি এগুলোতে কোনো রকম বাধা দেবেন না। আপনারা জানেন যে ট্রেন একটা যেটা সাউথ ইন্ডিয়া যে ট্রেনসগুলো যায় তাতে একটা বেশিরভাগ সংখ্যক কিন্তু মেডিকেল যারা পেশেন্টস আছেন তারাও কিন্তু সব কয়টা ট্রেনেই কিন্তু যেগুলো সাউথ ইন্ডিয়া যায় বা ওই রাস্তা যারা অ্যাভেল করে তাতে অনেক মেডিকেল পেশেন্টস থাকেন। ট্রেন বা মেন রোড যারা অ্যাভেল করছেন তাদের এটা মনে রাখতে হবে মোস্ট অফ দেম আর going there for a specific purpose, for an emergency purpose. তো এইটা মাথায় রেখে যখনই আমরা কোনো রাস্তা অবরোধ করছি বা রেল অবরোধ করছি অটোমেটিকলি দিস ইজ লিডিং টু প্রবলেমস ফর দি কমন ম্যান। তাদের কোনো এমার্জেন্সি, তাদের কোনো মেডিকেল, তাদের অন্য কোনো সমস্যার মধ্যে যারা আছেন তাদের অসুবিধে ফেলা হচ্ছে। এবং এবারে যেটা বলার চেষ্টা করলাম যে আগে নিজেরাও ওনারা আন্ডারটেকিং দিয়েছেন যে এরকম কিছু করবেন না যাতে কোনো রকম অসুবিধে কমন লোকের হোক, কারোর মানে মেজর প্রবলেম হোক, সেটা কোনো মতে ওরাও আন্ডারটেকিং দিয়েছেন। তো আমি আপনাদের মাধ্যমে আবার একটা রিট্রেশন করব টু কর্মী সমাজ অলসো যে ওনারা যেন অনারেবল হাইকোর্টের যে অর্ডারটা আছে সেটাকে মান্যতা দিয়ে কোনো রকম রোড বা রেলওয়ে ব্লকেটে না যান। ওনাদের আন্ডারটেকিংয়ের দেওয়া পরেও এবং তাছাড়া যেটা বললাম কোর্ট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার, কোর্টের ইনস্ট্রাকশনস আমাদের ওপরে খুব ক্লিয়ার আছে যে কোনো রকম কোনো ডিসরাপশন অফ লাইফ বা রেলওয়ে প্রপার্টি বা রেলওয়ে রোকো এটা অ্যালাউড করা যাবে না। আদিবাসী কর্মী সমাজের আন্দোলন, পুরুলিয়ার কোটশিলা স্টেশন যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এই ধস্তাধস্তির পরিস্থিতিতে। আমি আবারও চলে যাব, আমাদের সঙ্গে রাজস্বী রয়েছেন। রাজস্বী, আমরা জাভেদ শামীমের বক্তব্য শুনলাম, সেখানে শান্তিপূর্ণ আন্দোলনের কথা তিনি বলেছিলেন, অর্থাৎ কিছুক্ষণ আগেও তুমি যেরকম বলছিলে এই যে সড়ক অবরোধ, রেল অবরোধ কর্মীদের এটা নতুন নয়, অর্থাৎ পুলিশের জানা, তারপরেও এই রণক্ষেত্রের চেহারা কিভাবে নিল কোটশিলা স্টেশন? অর্থাৎ সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, যে কারণে গতকালই এডিজি আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলেছিলেন। অর্থাৎ আন্দোলন করলেও এই রেল বন্ধ করে অসংখ্য যাত্রীদের অসুবিধা করে একটা যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করে যাতে আন্দোলন না হয় সেই কথা বলা হয়েছিল। আজকেও যেটা পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে আগাম সতর্ক করা হয়েছিল আন্দোলনকারীদের যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কখনোই এমন কোনো কিছু করবে না যেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং আইনানুগ ব্যবস্থা নিতে হয়। এরপরেও কিন্তু যেটা তোমাকে আগেও বলছিলাম যে মোটামুটি শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু আচমকাই যখন রেল অবরোধ শুরু হয় বিকেলবেলা তখনই কিন্তু পরিস্থিতি আচমকা বদলে যায়। অবশ্যই এটা একটা প্রশ্ন ওঠে যে পুলিশ যদি আগে থেকেই জানতো, আশঙ্কা ছিল, সম্ভাবনা ছিল, তাহলে রেলের যে স্টেশন বা সংলগ্ন এলাকা জুড়ে সেরকম নিরাপত্তা বলয় থাকলে হয়তো আচমকা কর্মীরা গিয়ে সেখানে এই আন্দোলনের রূপরেখা ওখানে নিয়ে গিয়ে ফেলতে পারতো না বা অবরোধ করতে পারতেন না। এর আগে 2023 সালে হাইকোর্টও কিন্তু এই ধরনের আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং মামলায় এটা বলা হয়েছিল যে রেল রোকো, রাস্তা রোকো এগুলোকে বেআইনি ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই হাইকোর্টের অর্ডারের কথাও আজকে স্মরণ করানো হয়, কিন্তু আলটিমেটলি যে পরিণতি হবার ছিল, যে সংঘর্ষের চেহারা নেওয়ার ছিল, সেইটা কিন্তু ঘটেই গেল এবং সেই সংঘর্ষ, ইট ছোড়াছুরি, পাথর ছোড়াছুরি, পুলিশের আহত হওয়া, লাঠিচার্জ, এই সব কিছুই ঘটল। ধন্যবাদ রাজস্বী। আরে এই জায়গা থেকেই আপনাদের সামনে রাখবো আন্দোলনকারীরা তারা ঠিক কি বলছেন, শুনুন। বাইরের লোক আছে হামলা করে চলে গেছে আর আমরা তুলে নিয়ে গেছি। কোথায় ছিলে তোমরা তখন? বাড়ি থেকে তুলে নিয়ে এলো? হ্যাঁ, বাড়ি। তাহলে হামলা কারা করলো? বাইরে থেকে এসেছিল। বাইরে থেকে? তোমরা চিনতে তাদেরকে চিনতে? হ্যাঁ, তাদেরকে চেনো? না, চিনি না, আমরা এখানে আসবো তখন চিনবো। আসছি পরের খবরে। দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু। সিঁড়ির তলায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এই তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতা জেলা তৃণমূলের প্রাক্তন সহসভাপতি নিখিল নায়েক। কিভাবে তার মৃত্যু হলো গোটা বিষয়টি দুর্গাপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। মনোজ, পুলিশ কি বলছে, কিভাবে মৃত্যু হলো এই তৃণমূল নেতার? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি, তবে পুলিশ ঘটনাস্থলে আছে এবং আসানসোল দুর্গাপুর
পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এসিপি এবং ডিসি ঘটনাস্থলে এসেছেন। যেটা জানা যাচ্ছে যে তার বাড়ি থেকে কিছুটা দূরে 1 কিলোমিটার দূরে তার একটি ফলের বাগান ছিল, সেখানে ছোটখাটো গাছ ফাছ লাগানো থাকতো এবং একটি পুকুর ছিল, সেখানে মাছ ফাছে চাষ করতেন এবং সেখানে তিনি কিছুটা সময় সারাদিনে কাটাতো বলে প্রতিবেশীরা এবং স্থানীয়রা জানাচ্ছেন। সেখানে আজকেও এসেছিল এবং সেখানে তার ভাত ইত্যাদি রাখাও রয়েছে এবং তার সিঁড়ির তলায় নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য যে কেউ মেরে তাকে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে যে এটি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কিছু রয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মৃতদেহ ময়নাতদন্ত হবে, তারপরেই প্রকৃত কারণ মৃত্যুর জানা যাবে। ধন্যবাদ মনোজ। একদিকে যখন দুর্গাপুরে তৃণমূল নেতার মৃত্যু, অন্যদিকে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় 2 দিন হতে চলল, কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমসে। পরিবারের তরফে দাবি জানানো হয়েছিল, তাদের দাবিতেই সহমত হয়ে কল্যাণী এইমসে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর পুলিশ মর্গ থেকে আজ সকালে দেহ যায় কল্যাণী এইমসে। পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে 24 ঘন্টার বেশি, প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই। যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ, তাদের কারোর চোট লাগেনি, ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী। নবদ্বীপ আসন টলমটো করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। লোকসভাতে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র 6000-এর গ্যাপ। ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা 20,000 ভোটে নবদ্বীপে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়। কারামন্ত্রীর ভাগ্যে কি রয়েছে, জেল না বেল? নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলে চন্দ্রভাগ্য। মঙ্গলবার দুপুর 2টোয় কারামন্ত্রীকে নিয়ে রায় দেবে ব্যাংশাল কোর্ট। প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি, আয়ের সঙ্গতির সঙ্গে বৈষম্য রয়েছে। চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে ইডি। নথি চাওয়া হলেও তা দেননি কারামন্ত্রী, চার্জশিট দিতেই তৎপরতা। চার্জশিট দেওয়ার পরই তড়িঘড়ি নথি পেশ করা হয়েছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। চার্জশিট পেশের আগে নথি পেশে অনীহা দেখা দিয়েছিল, বোঝাই যাচ্ছে কতটা প্রভাবশালী। কারামন্ত্রীকে জেরা করতে 7 দিনের জন্য হেফাজত চেয়েছে ইডি। কেন সময় মতো কারামন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে নথি জমা দেননি? নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহকে প্রশ্ন করেন বিচারক। ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা এত কম সময় দেওয়া যায় না, এই তথ্য হাতের কাছে থাকে না, কোর্টে এমন দাবি করে কারামন্ত্রী আইনজীবী। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। চন্দ্রনাথ সিংহ বেরিয়ে এসে কি বলেন সেই খবর আপনারা শুনলেন। যে একদিকে যখন চন্দ্রনাথ সিংহ বলছেন যে তিনি প্রভাবশালী নন, যার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে সেই অভিযোগ তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন। এদিকে ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা এত কম সময়ে দেওয়া যায় না বলে দাবি করেছেন চন্দ্রনাথ সিংহর আইনজীবী। এরপর বিচারক প্রশ্ন করেন যে কাছে তো কিছু নথি থাকেই, তাই দিতে হতো, তাও না দিলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে দেননি। আয়কর দপ্তরের নথি কি বিএলএল আরও অফিস দেয়, প্রশ্ন করে আদালত। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে,
ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। তো আর এই 5-10% এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে? দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। এদিকে ইডি দপ্তরে হাজিরা দিলেন জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা। মায়া সাহাকে এই নিয়ে তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করল ইডির আধিকারিকরা। নথি নিয়ে সিজিওতে সাঁইথিয়া পুরসভা তৃণমূল কাউন্সিলর হাজিরা দেন। মায়া সাহার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রে খবর। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটাও ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন। আজকে দেখেছিল, এসেছিলাম, কিছু পাইনি। লোনের কাগজপত্র জমা দিয়েছিলাম, কিছুই পাইনি। বারবার ডাকছে কি করে সম্পত্তিটা হলো, সেই জন্য জিজ্ঞাসা করছে। আমি ডকুমেন্টস দিয়েছি, সেই নিয়েও কিছু পাইনি। সেটা আর ডাকেনি, আর কিছু আজ কি তোমার মানে লোনটা কি করে করেছেন, মাসে কি করে দেন পয়সাটা, সেটা জানতে চাই। আজকে তো লোনের কাগজ ইনকামের ইয়েতে দিয়েছিলাম, ইনকাম দেখবো।